সুবীর ভট্টাচার্যের পরিচালনা ও প্রযোজনায় শিবা এন্টারটেনমেন্টের পূর্ণদৈর্ঘ্যের ছবি নিঝুম রাতের আহ্বানের শুটিং চলছে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা দেবাশিস গঙ্গোপাধ্যায়। নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আমরা বর্তমানে রয়েছি কলকাতার বাইরে, এবং কলকাতার বাইরে নিঝুম রাতের আহ্বান এই ছবির শুটিং হচ্ছে। এবং শুটিংয়ে আমরা এমন একজনকে পেয়েছি যাকে আপনারা প্রায় সবাই চেনেন। দীর্ঘদিন বলুন, দীর্ঘ বছর ধরে তিনি অভিনয় করছেন। দেবাশিস গঙ্গোপাধ্যায়, তার বিভিন্ন চরিত্রে অভিনয় দর্শকদের মন কেড়েছে। তো তিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। তো দাদার সাথে আমরা কথা বলবো এবং দাদার কি চরিত্র রয়েছে সেটা জানবো, এবং শুটিংয়ের এক্সপিরিয়েন্সও জানবো। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার সবাইকে। প্রথমে জিজ্ঞাসা করবো যে নিঝুম রাতের আহ্বান এই ছবি শুটিং করছেন কলকাতার বাইরে, এবং এত ভালো একজন পুরো টিমটা রয়েছে, এবং সুবীরদা রয়েছেন, রূপকদা রয়েছেন, এবং বাকি যারা কাস্ট রয়েছে সবার সাথে তো আপনার কাজ করতে গিয়ে পরিচয় হলো, বা হয়তো আগেও কাজ করেছেন তাদের সঙ্গে। কেমন লাগলো শুটিং করে? হ্যাঁ, আমার সুবীরদার সাথে প্রথম কাজ অবশ্যই সুবীর ভট্টাচার্য, শ্রদ্ধেয় শ্রী সুবীর ভট্টাচার্য, সুবীরদার গল্প এবং তার পরিচালনা। আর এখানে প্রধান এই ছবিটিকে যিনি নির্মাণ করার অগ্রণী ভূমিকা নিয়েছেন শ্রদ্ধেয় শ্রী রূপক চক্রবর্তী। রূপকদার সাথে আমার আগে থেকে আলাপ, এবং রূপকদার সাথে এর আগেও আমি কাজ করেছি। আর সুবীরদার সাথে এটা প্রথম কাজ করলেও সুবীরদার সাথেও কাজ করতে গিয়ে খুব ভালো লাগছে। মানে বেশ সুন্দর একটা পরিবেশে কাজ হচ্ছে। এখানে আরো অন্যান্যরা যারা আছে, পার্থদা আছে, ডিওপি, তারপরে আমাদের স্বরূপ আছে, এরা প্রত্যেকেই কিন্তু খুব সিনসিয়ার কাজটাকে যাতে ভালোভাবে শেষ করা যায় শুরু করে। কেউ থেমে নেই, কিন্তু যতটা সময় পাওয়া গেছে সেই সময়টার মধ্যে কিন্তু পুরোটা সময়টাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে। গল্পটার মধ্যে একটা রহস্য, একটা রোমাঞ্চ রয়েছে, সেটা মানুষের কাছে ভালোই লাগবে। মজাও রয়েছে তার মধ্যে। এই মজার ক্ষেত্রেই আমার একটা ভূমিকা আছে, আমার সঙ্গে গৌরী বলে একটি চরিত্র আছে, সে অভিনয় করছে। প্রত্যেকেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, সবাই খুব কাজের চরিত্রের প্রতি সিনসিয়ার এবং মন দিয়ে অভিনয় করছেন, কাজ করছেন। আপনি তো বহু বছর ধরে অভিনয় করছেন, এবং অনেক বড় বড় স্টারের সাথে অভিনয় করছেন, বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছেন। তো এখন যখন কাজ করেন, যারা অনেক নবাগত রয়েছে তাদের সঙ্গে এখন অভিনয় করেন, তো তাদের সঙ্গে অভিনয় করে আপনার কেমন লাগে? আলাদা কিছু মনে হয় না। নবাগত মানে নবাগত তো আমিও ছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে সবার সঙ্গে কাজ করতে গেলে আমার যেটা মনে হয় যে সবার থেকেই না কিছু নেওয়ার আছে, কিছু শেখার আছে। আমি যদি মনে করি যে এখান থেকে আমি শিখতে পারি, তাহলে সে নতুনের জায়গা থেকেও শেখার রাস্তা আছে, শেখা যায়। আর পুরনো যারা অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ শিল্পী, অভিজ্ঞ কলাকুশলী যারা আছেন, তাদের সঙ্গে কাজ করতে গেলেও শেখাটা তো আমি জানি যে শিখবই, কিংবা এদের কাছ থেকে তো সবসময় সেই শেখাটাই উচিত। কিন্তু নতুনদের মধ্যে থেকে আমি চেষ্টা করি কিছু শেখার, কিছু জিনিস খুঁজে নেওয়ার। কারণ সময়ের সাথে সাথে, যুগ এগোনোর সাথে সাথে সব কিছুর একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তন ধারায় যারা আসছে আগামী দিনে, তাদের ধরনটা কিরম হতে পারে, কিংবা তারা কতটা কাজের প্রতি সিরিয়াস, সেটা খোঁজার চেষ্টা করি। এবং আমি তাদের কাছ থেকেও সবসময় অনুপ্রাণিত হই, কিংবা তাদের কাজের সঙ্গে আমার কখনো অভিনয় করতে গিয়ে মনে হয় না ও নতুন। আমার সবসময় মনে হয় যে যার সঙ্গে আমি অভিনয় করছি সে আমার শিল্পী, আমার কো অ্যাক্টর কি কো অ্যাক্ট্রেস। সুতরাং এই দৃশ্যটা ভালো মতন করবো, কিংবা ভালো মতন করতে হবে। সেখানে আমি একা কেউ হরিদাস পাল নই, আমার সঙ্গে যিনি আছেন তারও সমান ভূমিকা, পরিচালকের ভূমিকা, যিনি লিখেছেন তার ভূমিকা, পুরো ইউনিকটার ভূমিকা, সেটা মাথায় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এখন তো শুটিং এর বাইরে অনেক রিলস হয়, যেগুলো আপনিও দেখেন। আপনি কখনো রিলস করেন বা এগুলোর সঙ্গে নিয়ে কখনো যুক্ত করেছেন? একটু আগেই কথা হচ্ছিল এই নিয়ে, ওই গৌরীর চরিত্রে যে অভিনয় করছেন, কি নাম যেন, গৌরীর চরিত্রে যে অভিনয় করছে, গর্বিতা। গর্বিকা। এবং ও খুব
ওর সাথে এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমার বলছিল যে এইগুলো খুব প্রয়োজন আজকের দুনিয়ায়, মানে আজকের সঙ্গে কাজ করতে গেলে। তো গর্বিতার, আমি এর আগে নামটা মানে বলতে পারিনি, গর্বিতার সঙ্গে আমার ম্যাক্সিমাম সিন এখানে, সুতরাং সে কাজ করে ভালো লাগছে। আর ও আমাকে এটা বলছিল যে সোশ্যাল মিডিয়াতে যত অ্যাক্টিভ হওয়া যায়, যে রিলসের কথা বললো, ভালো কিছু, রিলস খারাপ উদ্দেশ্য তো নয়, ভালো কিছু যদি করা যায় সেটা তো ভালোই। তবে হ্যাঁ, আমি এই বিষয়ে অনেক পিছিয়ে, আমার সত্যি কোনো রিলস সম্পর্কে কিংবা ওই সোশ্যাল মিডিয়ার অনেকে ফেসবুক লাইভ করে, সেই অমুক কিছু অনেক বার্তা দেয় ইনস্টাগ্রাম, এগুলো সব কিছু থেকে আমি অনেক দূরে। আমার থাকলেও আমি সেটাকে ঠিক মতন ব্যবহার করার পদ্ধতি জানি না কিংবা করতে পারি না। আর রিলস যেগুলো হয়েছে সেগুলো ম্যাক্সিমাম ওই কোথাও গেছি তারা করে দিয়েছে, কখনো গানে লিপ দিয়েছি, কখনো নিজে গান গেয়েছি, এইভাবে হয়েছে। আচ্ছা, আপনি অভিনয়ের পাশাপাশি খুব ভালো গানও করেন এবং বিভিন্ন শোতে যাওয়া বা বিভিন্ন জায়গায় গিয়ে গান ভিডিও পোস্ট করা বা অন্যান্য সময় আপনি বিভিন্ন গানের ভিডিও পোস্ট করেন। তো গানের ভালো লাগাটা কি ছোটবেলা থেকেই, নাকি অভিনয়ের সঙ্গে সঙ্গে গানটাকেও যেমন অনেকে ভালোবাসেন, তো সেটা? গানের প্রতি ভালোবাসা আমার মার কাছ থেকে। আমি খুব ছোটবেলা থেকে আমার মার কাছে এমন অনেক গান শুনেছি যে গানগুলো অনেক বড় হয়ে জেনেছি যে সেই গানটা কোনোটা সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি, কি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, গীতা দত্ত এনাদের গান। তো সুতরাং ছোটবেলা থেকে আমি যা মার কাছেই সেই গানগুলো শুনেছি প্রথম। আর আমার মা ভীষণ ভালো রান্নাও করতে পারতেন এবং মা ভীষণ সুন্দর সংসার সামলাতে পারতেন। আহ, তো সেই মানুষটি ধবধবে ফর্সা একটি, মানে মাকে দেখে অনেকে বিদেশিনী বলতেন। তো সেই মানুষটি যখন ওই রান্না করতে করতে অবলীলাক্রমে সুন্দর সুন্দর গান গেয়ে যাচ্ছেন, আর মা ক্লাসিক্যাল গান শিখেছিলেন সেই সময়, মায়ের বিয়ের আগে ওই তানপুরা নিয়ে মা বিভিন্ন মানে ফাংশন করেছে এবং সেই ফাংশনে তানপুরা বাজিয়ে গান গেয়েছে, তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমি দেখেছিলাম। তা আমার মনে হয় সঙ্গীত বলো, অভিনয় বলো, এই যেটুকু আমার কাছে মানে ইচ্ছেটা আর কি, সেটা মায়ের জায়গা থেকেই এসছে। আর অনেক পুরনো সিনেমা বলো, পুরনো মিউজিক বলো কিংবা ভারতীয় মিউজিক বলো, এই বিষয়টা নিয়ে আমি মার কাছ থেকেই সব জেনেছি এবং ছোটবেলা থেকে মা সেগুলো আমাকে জানানোরও চেষ্টা করে গেছে। আচ্ছা, দেবাশিস দার এখন কি কাজ চলছে, মানে এখন কি কি কাজ করছেন? না, আমি তো এখানে এসেছি এই নিঝুম রাতের আহ্বান, যে হ্যাঁ, তাছাড়া আর কিছু এই সিনেমার কাজ? কাজটার জন্য এসেছি। হ্যাঁ, কিছু দু একটা ছবি বেরিয়েছে, কিছুদিন আগেও বেরিয়েছে। রাজু মজুমদার পরিচালিত, অভিনেতা রাজু মজুমদারের প্রথম ছবি পরিচালনা ফণীবাবু ভাইরাল মুক্তি পেয়েছে। সেখানে আমি অনেক বিশিষ্ট শিল্পীরা অভিনয় করেছিলেন, সেখানে আমি কৃতজ্ঞ রাজুর কাছে যে আমাকে একটা চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিল। এবং আরো দু একটি ছবি মুক্তির দোরগোড়ায় রয়েছে। তবে হ্যাঁ, আগে এখন মানে কিছু বিশিষ্ট হাউস রয়েছে, কিছু বিশিষ্ট পরিচালক আছেন, মানে ঠিক তাদের গণ্ডির মধ্যেই, তাদের জায়গা থেকেই সেই ছবিগুলো মানুষ দেখতে যায় কিংবা চ্যানেলও সেই ছবিগুলো কেনে, তাদের হাউসের ছবিগুলো কেনে, সেই ডিরেক্টরসদের ছবি কেনে। তাই অনেক সময় অনেক ভালো ছবিও হয়তো মানুষের কাছে পৌঁছতে পারে না। যেমন আমি সুমন মৈত্র পরিচালিত আবার অরণ্যের দিন রাত্রির মতন একটি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এই সময়ের একজন অত্যন্ত একদম সম্ভাবনাময় ভালো। একটা পরিচালক এবং অসম্ভব একটা জ্ঞানী মানুষ, এবং চলচ্চিত্র সম্পর্কে তার একটা অগাধ জ্ঞান, সেটা জেনেই সে এসেছে কাজ করতে। এবং সেখান থেকে সে ভীষণ মানে হয় না, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সে নিজে যেমন একজন বন্ধু মানুষ, পাশাপাশি সে পরিচালকের জায়গা থেকে যদি খুব সিনসিয়ার মানে খুব সিরিয়াসও হয়, সেটাকে তিনি জানে যে অভিনেতার জায়গা থেকে তার কাছ থেকে কতটা কি কাজ আমি আদায় করে নিতে পারি। এবং নট অনলি অভিনেতা, পুরো টিমটাকে কিভাবে চালিত করা যায়, ছবিটাকে কিভাবে ভালো করা যায়। আবার অরণ্যের দিন রাত্রির মতো ছবিও আমরা এই মুহূর্তে কোনো চ্যানেলে দেখতে পাই না, কিংবা আবার অরণ্যের দিন রাত্রির মতন ছবি নন্দনে মুক্তি পায় না। টু, আশা করব সুমনদার পরের ছবি 2, যেটা সেটা নিশ্চয়ই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে মানুষের মন জয়রাগ করবে, কারণ লাস্ট যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে অটু দেখানো হয়েছে এবং সেটা মানুষের কাছে প্রশংসিত হয়েছে, যথেষ্ট প্রশংসিত হয়েছে। আমি নজরুল তীর্থতে যেতে পারিনি, রবীন্দ্র সদনের প্রদর্শনীতে গিয়েছিলাম এবং আমি দেখেছি মানুষের সেই ভালো লাগার জায়গাটা আমি নিজে উপস্থিত থেকে অনুভব করেছি। আমি কৃতজ্ঞ সুমনদার কাছে যে আমার
আমি যে খুব সামান্য একজন নিজেকে অ্যাভারেজ আর্টিস্ট মনে করি, সেই জায়গা থেকে উনি আমাকে তার ছবিতে সুযোগ করে দিয়েছেন এবং এরকম একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে আনন্দ দিয়েছে, আমার ভালো লেগেছে যে আমি কোনো ছবিতে অভিনয় করেছি যেটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, সেটা বহু বিদেশি দর্শকও সেই হলে উপস্থিত ছিল, তারাও দেখছিলেন। পাশাপাশি তার আগে রবীন্দ্র সদন মঞ্চে একটা ছোট ইন্ট্রোডাকশন, সেগুলো খুব ভালো লাগার জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ বললেও অনেক কম বলা হয়। আমি সত্যি সুমনদার, আমি মানে চাই আগামী দিনে বাংলা চলচ্চিত্রের যদি ভালো কাজ কিছু হয় এবং ভালো পরিচালক যারা আছেন তার মধ্যে সুমনদার কথা অবশ্যই বলতে হয়। আমি কাজ করেছি বলে বলছি না, আমি কাজ করার আগেই তার দশমী ছবিটি দেখেছিলাম একদম। এবং আমার খুবই ভালো লেগেছিল। আচ্ছা দাদা, আপনাকে অনেকদিন ছোট পর্দায় দেখা যায় না, সেটা কি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত? ছোট ছোট পর্দায় কাজ করলে একটা যে হেক্টিক শিডিউল থাকে, তো সেইটা হয়তো আপনি সেই শিডিউলের সঙ্গে নিজেকে ম্যাচ করতে পারবেন না, না এটা অন্য কোনো কারণ রয়েছে? আসলে আমার মনে হয় যে তা নয়। আমি কি মনে করলাম সেটাও তো বড় বিষয় নয়। আমি কে? আর এখন প্রচুর শিল্পীরা চলে এসেছেন যারা অ্যাভেলেবল, যাদের সঠিক, আমি তো অ্যাভারেজ আর্টিস্ট মনে করি নিজেকে এবং এটা সত্য। সেই জায়গা থেকে ভালো আর্টিস্ট চলে এসেছে, নিশ্চয়ই ভালো আর্টিস্টদের পাওয়া যায় বলেই তাদেরকে নেওয়া হয় এবং মানুষ তো দেখছে সিরিয়াল এবং তার টিআরপিও যথেষ্ট হাই থাকে। প্রচুর সিরিয়াল ভীষণভাবে ভালো চলছে এবং বহু নতুন ছেলে মেয়ে যারা এই সিরিয়ালে অভিনয়ের মধ্যে দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে। আর আমাকে দেখা না দেখাটা কোনো ম্যাটার করে না। আমার মতন এরকম আনাচে কানাচে অলিতে গলিতে প্রচুর অভিনেতা রয়েছেন, অভিনেত্রী আছেন, তাদের কথা মানুষ ওইভাবে, হ্যাঁ, আমজনতা সাধারণ মানুষ যেটুকু মনে রেখেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রি মনে রাখুক বা না রাখুক তাতে ইন্ডাস্ট্রি কিছু যায় আসে না, কারণ প্রচুর প্রতিভাবান শিল্পী নিয়ে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রিও তাই। সেই জায়গা থেকে সিরিয়াল এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। যদি কখনো সুযোগ আসে নিশ্চয়ই সেটাকে করার চেষ্টা করব। তবে একটা কথা ঠিক যে ওই পরিবেশটার হয়তো খানিকটা পরিবর্তন হয়েছে, মানসিকতার হয়তো একটু পরিবর্তন হয়েছে। আর কোথাও না কোথাও একটু মেগা সিরিয়ালে ওই একটা ভীষণ শাসন থাকে, একটা ভীষণ বারণ থাকে। সেই শাসন বারণগুলো মেনে আর এত বছর হয়ে গেল কিছুই করে উঠতে পারিনি, তো তা যেহেতু আমি কিছু করে না ওঠা একজন শিল্পী, ব্যর্থ শিল্পী, তাই সেই জায়গাটা থেকে ওই শাসন বারণ, অকারণ এবং চোখ রাঙানো ধমকি বাদ দেওয়া। আমি একটি প্রতিষ্ঠিত আম, মানে প্রোডাকশন হাউস সিরিয়ালের, সেখানে আমি শারীরিক অসুস্থতার জন্য ঠাকুরপুকুরে যেতে দেরি হয়েছিল দেখে সেই প্রোগ্রামার মহারাজা তিনি আমাকে বাদ দিয়েছিলেন। মানে তার পরের দিন থেকে আমার কল টাইম ছিল না এবং যেতে দেরি হয়েছিল ০.৫ ঘন্টা ৪০ মিনিট, এর বেশি নয়। এবং সবাই দেখেছে সেদিন আমি ওখানে কিছু খাবারও গ্রহণ করিনি, বহুবার শৌচাগার আর ঘর বাইরে করেছি আর কি, এতটাই সিরিয়াস কন্ডিশন ছিল। কিন্তু তথাপি আমাকে বলা হয়েছিল যে আমার জন্য ফ্লোর বসে আছে, আমার জন্য ইউনিট বসে আছে, কেউ কাজ করছে না। কিন্তু আমি গিয়ে দেখলাম না, তা তো নয়। আমার মার চরিত্রে যিনি অভিনয় করতেন তার চুল বাঁধা হয়নি, নায়িকার চুল বাঁধা হয়নি, কিন্তু আমাকে ওই মহারাজা প্রোগ্রামার বলছেন যে তোমার জন্য বসে আছে, এটা আশা করিনি। তো আমি বললাম আমার জন্য তো বসে নেই, আমি তো ফ্লোরে চলে এসেছি, কিন্তু তারা তো রেডি হয়নি। তো সেই জন্য সেটা আমার অপরাধ। সেই জায়গা থেকে আমাকে পরের দিন থেকে বাদ দেওয়া হয়। তো বেশ করেছে যিনি করেছেন, এটা হয়তো ভগবান তাকে দিয়ে করিয়েছেন। আগামী দিনে তিনি আরো অনেক ভালো কাজ করবেন, উন্নতি করবেন, তার জীবনের ওটাকে কি বলে, আয়ু সীমারেখা অনেক বৃদ্ধি পাবে, তিনি আরো অনেক বছর হয়তো বাঁচবেন। কারণ আমি মনে করি আমাকে যারা অকারণে আঘাত দেন, অপমান করেন এবং ছোট করেন, তার জন্য হয়তো আমি তার সামনে না কাঁদলেও আড়ালে অন্তরালে কাঁদি। এটা যারা আমাকে করেন তাদের কিন্তু ভালো হয়, আমি জানি তাদের ভালো হয়। তাই তারা যখন তারা করে আমি তখন বুঝতে পারি যে ওনারা করছেন এটা ভগবানের নির্দেশ কিনা জানি না, তবে কিছু একটা কারণে করছেন, করুক, কারণ ওনাদের উন্নতি হবে এবং সেটাই হয়। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা জিজ্ঞাসা, শেষ প্রশ্ন না, যারা নতুন অনেককেই আমরা অভিনয়ে দেখছি,
অভিনেতা অভিনেত্রী নতুন অনেকেই আসছেন, তো তাদের জন্য একজন সিনিয়র হিসেবে তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? আমি সবার কাছ থেকেই মানে আমি আশাবাদী। আমি নতুন অভিনেতা অভিনেত্রীর কাজেও আশাবাদী। প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা এই মুহূর্তে কাজ করছেন, তাদের কাজ দেখে আমি একইভাবে মুগ্ধ হব। মেগা সিরিয়ালের আমি মনে করি যে মেগা সিরিয়ালকে এগিয়ে নিয়ে যায় চিত্রনাট্য নয়, কারণ চিত্রনাট্যকারেরও কিছু করা থাকে না, একই সিন একই দৃশ্য বারবার রিপিট হয়, কারণ একটা সিরিয়াল চালিয়ে যেতে হয়। তো তিনিও তো আর উইভার্তে ম্যাজিশিয়ান নয়, তা সেটা জন্য অনেক সিনই রিপিট হয়, অনেক সংলাপ রিপিট হয়, কিন্তু সেগুলোকে মানুষের কাছে জীবন্ত করে তোলে কিন্তু সেই অভিনেতারা, যারা অভিজ্ঞ সিনিয়র অভিনেতা অভিনেত্রী তারা তো পারবেই, কিন্তু নতুনরাও পারে দেখেই তারা মানুষের কাছে চরিত্র হয়ে ওঠে এবং বিভিন্ন ফাংশনে গেলে তাদেরকে নিয়ে ওই উন্মাদনা দেখা যায়। সেই উন্মাদনাটা কার জীবনে কতটা স্থায়ী হলো সেটা অন্য বিষয়, কিন্তু দেখা তো যায়, সেটা তার নিজের গুণেই সে পায়। আপনারা এতক্ষণ দেবাশিসদার কথা শুনলেন এবং শটের মাঝখানে বা শটের আগে নিজের যে মূল্যবান বক্তব্যগুলো রাখবেন এবং তার যে আক্ষেপ অভিমান সেইগুলো তিনি তুলে ধরলেন। আজকে যে শ্যুটটা হচ্ছে, আগে যে সিনেমা নিঝুম রাতের আহ্বান, সেখানে অনেক স্টার কাস্ট, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এবং দেবাশিস বাবু একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমা হলে। তো হ্যাঁ, এবং দর্শকরা যারা দেখছেন তাদেরকে আমরা আমাদের ফিল্ড গসিপের তরফ থেকে বলবো যে আপনারা ছবিটা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত জানালে, যারা অভিনয় করেছেন, যারা ডিরেকশন, যারা পুরো টিমের সঙ্গে রয়েছেন, তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে, আরও ভালো কাজ করবে। আর এইভাবে আপনারা দেখতে থাকুন ফিল্ড গসিপ ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল। নমস্কার, আমি ধন্যবাদ তোমাদের সবাইকে যে এই সময়ের মধ্যেও সময় বার করে আমার সঙ্গে সময় কাটালে এবং অনেক সময় নিয়ে আলোচনা হলো, ভালো সময় খারাপ সময়, ভবিষ্যতের সময়টা ভালোই হোক। ধন্যবাদ আপনাদেরকেও যারা সময় নিয়ে এটা দেখবেন কিংবা সময় নিয়ে শুনবেন, আর এইভাবেই ওদের এই প্রচেষ্টাকে আগামী দিনেও সময় নিয়ে দেখবেন, ওদেরকে উৎসাহিত করবেন। দেখুন, এর মধ্যেও তো ওরা বাঁচার চেষ্টা করছে, তাই ওদের পাশে দাঁড়ানোটাও আপনাদের অবশ্যই কর্তব্য, তাই না? ওই একটু সময় দিলেই সেটা সম্ভব।